দোতলা থেকে নিচে এসে কমর্শন সমস্যা শুনে উপরের থেকে শেখ কামাল, শেখ মুজিবের বড় ছেলে, তখন সে ক্যাপ্টেন কামাল, কিন্তু সে ঠেঙ্গা না কেড়ে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে দোতলা থেকে নিচে আসছে। আর আরো বলা হচ্ছে উপরে দোতলা থেকে সুলতানা, শেখ কামালের ওয়াইফ, সেও মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে, মানে 32 নম্বরে মুজিবের বাসী, ওখান থেকে গোলাগুলি করছে। এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাহী মারা গেছে, আরো মনে হয় দুই একটা ওয়ান্ডেড হয়েছে, কারণ তখন অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে, মারা গেছে। এই এখন চোখের সামনে তাদের একজন সিপাহী মারা গেছে, এটা দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে। গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে? শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা, এই দুজনের থেকে। কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল, গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে, মিলিটারি পুলিশ, ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে, আপনারা আমার সাথে আসেন, সেই গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে, ওখান থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাহী মারা গেছে আর্টিলারির নিচে সামনে খেপেরা, তখন একজন নাকি বলে উঠলো শালার গুষ্টি শুদ্ধ শেষ করে দেয়। এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর, সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে, সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানের তরফ থেকে, উপরের থেকে, এবং ওই নিচে একজন লোক মারা গেছে, আরো হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে। এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে শালার গোষ্ঠী। এবং ওই পর্যায়ে ওই আমাট করলো, করে ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে। তো মিনওয়াইল হুদাও আসছে, এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না, তারা বলছে যে ঘরের ভিতরে না যেতে, কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে। তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে। তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম আই থিংক শেখ কামাল ইজ ডেড। শেখ কামালের সাথে ছিল শেখ নাসিরও ছিল সেদিন বাসায়, আরো কিছু পুলিশ দুই একজন ওখানে হয়তো মারা পড়তে পারে। আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে। হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হিম টু ব্রিং শেখ মুজিব ডাউন, এবং তার সাথে তার কথা মতো মেজর মহিউদ্দিনও ছিল, তারা উপরে। আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলে হুদা, মহিউদ্দিন ওরা শেখ আসতেছিলেন, সিঁড়ি বয়ে নিচের দিকে আসতেছিলেন। যে মুহূর্তে তারা সিঁড়ি বয়ে নিচে আসতেছিলেন, অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি খেলা শুরু করছে। এই সময় শেখ জামাল, সেও ওই রুমে, শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি খেলা শুরু করছে। এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাহী পড়ে গেছে, মানে বন্ডেড। আর গুলি খেলা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনেই ডাক, শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল, এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে। আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লান্সারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে, তারা পাল্টা গুলি দিয়ে। এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক, লম্বা চড়া, আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে, সবগুলো নিচের থেকে গুলি করছে। and he fell down and streaming blood. এই হলো মানে হুদার। এই যে আমরা ওই যে মুহিত সম্ভবত এই যে মামলার আসামি, সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে, আমাকে বাঁচাও, সিনেমার মতো করে দৌড়ে এসেছে, তারপরে ওনার কোলে জড়িয়ে ধরেছে, উনি বলেছেন না, তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো কি ইলিয়াস, এটা নাটক। তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে, বা মাওকে এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না? তার থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতের কাছে। এগুলা কাহিনী বানানো হয়েছে, কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলো একটা মানে চিন্তা করার বিষয়। মাওকে ছেড়ে দেবে না স্যার, অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন, মানে ওদেরকে কেন মারলো? এটা কেন সেটা আমি পরে আসতেছি। কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে, ওখান থেকে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্কে নাকি মারা হয়েছে, এগুলা কাহিনী বানানো হয়েছে। অত আমি জানি না, আমি ওখানে ছিলাম না, যাতে আমার মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে। তারপরে সবাই কিন্তু একটা রুমের মধ্যে বন্ধ ছিল। শেখ মুজিব চলে আসলো, বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। শেখ মুজিব নিজে থেকে আসছে। প্রথম তো সে খালি গায়ে আসছিল, তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন, তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো, পাঞ্জাবি পরা ছিল, তার তাম্বাকু এসব দেওয়া হলো, ওখানে নিয়ে নিলো। তাম্বাকু মনে হয় হুদা মনে নিজেই
ওনার পাইপ এবং তাম্বাকু নিলেন। নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি। কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগুলো নিচের দিকে, তো জানালা দিয়ে। এই পর্যায়ে কিছু সিপাহী অ্যাকর্ডিং টু বুজলুদা, যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে, তারা করলো কি লব করে, মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে 2-3টা গ্রেড জানালা দিয়ে ভিতরে ফালাই দিল। ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের বাসা সবাই একই রুমে, বাইরে কেউ নাই। বাইরে যারা ছিল ওরা সিপাহী টিপাহী, নিচে পুলিশ টুলিশ ওরা ছিল, শুধু শেখ নাসের ছিল নিচে, সে নাকি বাথরুমে পরে গুলি খাইছে, বাথরুম মারা গেছে। কিন্তু বাকি সবাই, রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল। ওই গ্রেনেড, অ্যাকর্ডিং টু, আমি জানি না কারণ দিস স্টেটমেন্ট ফ্রম হুদা, যে গ্রেনেড নিয়ে 2-3টা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। এই মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল, ওখানে ছিল, এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায়। রাসেল নিচে বসে নাই, অন্য কেউ, শুধু শেখ কামাল নিচে মারা গেছে, বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায়। এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না, তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে, এটা কেউ পরীক্ষা করে নাই। পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে, কিন্তু সবাই ওই এক রুমে হাডল হয়েছিল, ওখানে সবাই মারা যায়। দ্যাট ওয়াজ দি এন্ড অফ মুজিব ফ্যামিলি। ওইভাবে করা হয়েছে। এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে, সেই বইয়ের মধ্যে ওতেই সব মারা যায়। হওয়ার কথা, কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা 2-3টা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে, কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই। তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি। রেডিও স্টেশনে, তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন, যেখানে আমি ছিলাম। মুস্তাক আসলো, বসলো, আমরাও ছিলাম সাথে সাথে। কি করা যায় তখন? ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো, উই মাস্ট গেট দি